আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? তো আলহামদুলিল্লাহ। স্যার আপনার ঠান্ডা কি এখনো কমে নাই স্যার? ঠান্ডা তো কিছুটা কমেছে। জি স্যার। ঠান্ডা কম, সকালে উঠছে আজকে শীত কম লাগছে। জি স্যার। তাই ভালোই শীত পড়ছে এই কয়দিন। জি স্যার। তো অঞ্চলের মানুষ তো শীতের শেষ টাইট পুরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শীত এবার ভালোই পেয়ে বসেছিল আমাদেরকে। জি স্যার। স্যার কয়েকদিন আগে নাকি স্যার 12 ডিগ্রি সেলসিয়াস ছিল বাংলাদেশে। 6 ডিগ্রি ছিল সে রংপুরে। হ্যাঁ স্যার। না আমি ঢাকা শহরের কথা বলছিলাম। ঢাকায় 12 ছিল। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা পড়াবো বাংলা সাহিত্যের রূপ ও রীতি, এটা পড়াবো। ঠিক আছে। বাংলা স্যার সাহিত্যের রূপ মানে সাহিত্য রূপ মানে চেহারা, এটা আসলে স্যার কে মন আমাদের বই দেখবে? কবে দিবে স্যার? কিসের বই তোমাদের? বাংলা ফার্স্ট পেপারের আমাদের তো বই দেয়নি। জি বই স্যার, বইয়ের দেয়নি। জন্য স্যার পড়তে পারি না। সেটা অবশ্য ঠিক। তোমরা পিডিএফ একটা ডাউনলোড করে নিও আপাতত, আর বই সাদিয়া স্যারকে জিজ্ঞাসা করবা। স্যার, 2021 সাল তো প্রায় শেষ, 22 সাল তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা হ্যাঁ কি কবে বলেন বই স্যার মাত্র পাবো? স্যার। কথা বলবো। স্যার বলেন কি স্যার মাত্র 1 মাস হলো স্যার, আপনি যদি এখনই বলেন 22 সাল শেষ, আমরা তো পড়ালেখাই শুরু করিনি। শুরু করে নাই? কি না বলেন? স্যার সব বই আসলে শোনা স্যার সেভাবে শুরু করবো স্যার। মেইন সাবজেক্টই নাই স্যার বাংলা ফার্স্ট পেপার। হম অনেকের কাছ থেকে দেখলাম বাংলা ফার্স্ট পেপার বই আছে। তা ওরা হয়তো বা স্যার মেবি আগের বছরটা নিয়ে নিয়েছে জোগাড় করে। স্যার ওটা স্যার আগের বই, আর না হলে আর দুই আগে হাজার বাইশের বই কিনতে পাওয়া যায় স্যার। আচ্ছা আগের বই নাকি স্যার এবার এগুলো চেঞ্জ নাকি বই হয়েছে চলে স্যার। আসছে 2022 সালে। আমার কাছে অবশ্য 2019 সালের একটা বই আছে বাসায়। আমার কাছে আছে স্যার 2018 বই। আগে যা আগে জানলে তো ভাই আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখনই ভাই 9-10 বই লয়ে নিত। ও তাই? ইয়েস। ক্লাস থ্রিতে? দ্যাটস মিন 2016 সালের। জি। ও আচ্ছা। সাকিব কই? তো সাকিব স্যার একটু কথা বলতে বলি। থাকা সাকিব। বাদ দে, ক্লাস ক্লাস চলতেছে বাদ দাও, রেকর্ড হইতেছে বাদ দাও। এই যে আমরা বই বের করছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার অবশ্যই। জি স্যার অবশ্যই স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। কি দেখতে পাচ্ছ বলো তো? স্যার স্যার বাংলার আমরা কভার পেজ। পাখি দ্বারা আরে পাখি না, কভার পেজ। যাই হোক বইয়ের একই। আচ্ছা, কভার পেজে কি আছে একটু বলো তো স্যার আমাকে। দুইটা পাখনা স্যার। পাখি পালক। পাপড়ি স্যার, কি কি বলে স্যার দুইটা এটাকে? পাপড়ি আছে, মানে পাখির পালক আছে স্যার দুইটা, জি দুই স্যার। প্রজাতির। হুম
ওই পাখির নাকি অন্য কিছু সেটাই তো বুঝতেছি না। সেটাই তো সেটা তো স্যার। স্যার যে বই কভার বানিয়েছে স্যার সে জানে স্যার, এটা স্যার আমরা জানি না। স্যার আমরা মাত্র শেখ হাসিনাকে দেখলাম স্যার, এখন আমরা নিচে আছি। আমি দেখি নাই। তুমি দেখছো কিন্তু আমি দেখিনি, আমি আবার এগুলো দেখি কম। আমাদের পরে সাহিত্যের রূপনীতি, ঠিক আছে, আর কতগুলো সাহিত্য স্যার। সাহিত্যের রূপ ও রীতি, এই যে এটা, এই যে সাহিত্যের রূপ ও রীতি। স্যার হায়াত মাহমুদের। হায়াত স্যার এটা কি মাহমুদ আমাদের মাহমুদ। ফার্স্ট টার্মে সিলেবাসে নাকি স্যার ফাইনালি মানে সেকেন্ড এই যে হাফ ইয়ারলি সিলেবাসে? হাতিয়ালি। হাফ ইয়ারলি সিলেবাসে, আচ্ছা। এখন দেখো ওনার নাম কিন্তু হায়াত মাহমুদ, অনেকে মাহমুদ মনে করে, আসলে মাহমুদ না, মাহমুদ। মাহমুদ। হায়াত বানানোর খন্ড তো আছে, জি স্যার। ঠিক আছে। এখন আমরা পড়েছিলাম গত ক্লাসে মনে হয় নাকি, যে সাহিত্যের যে রূপ, মানে সাহিত্যটা আসলে কি, আর রীতি মানে এটা কিভাবে লেখা হয়, ঠিক আছে। সাহিত্যের রূপ তো বিশাল, বিভিন্ন রঙের আছে। জি স্যার। আমাদের যেমন পৃথিবীতে 7টা রং আছে, স্যার লাল, নীল। আমি একটা স্যার কথা বলতে চাইছিলাম স্যার, এখানে তো অন্য ক্লাসে স্যার পার্টিসিপেন্টস এসে পড়ছে। কোন ক্লাসের? 9G 9G প্রাচুর্য, আশ্চর্য। প্রাচুর্য তুমি এখানে কি করো? এত হ্যাঁ, উপরে ও না স্যার ক্লাস মনে হয় করতে চলে চায়। গেছে। হ্যাঁ, ও আসলে সায়েন্সে পড়তে চায়, সায়েন্স ওকে দেওয়া হয়নি, ওকে কমার্স দেওয়া হয়েছে, এই যে ঠিক আছে। এখন আমার তো কিছু করার নেই, এই সায়েন্স আর আর্টসের বিষয়টা সম্পূর্ণ স্কুলের উপরে আছে। হুম। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ওই রং যেমন 7টা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল, এই যে 7টা রং, এক একটা রঙের কালার আছে এক এক রকম। সাহিত্যের মধ্যেও বিভিন্ন রূপ আছে, আছে কবিতা, আছে গল্প, আছে নাটক, আছে উপন্যাস, জি ঠিক স্যার। আছে। জি স্যার। বিভিন্ন রূপ আছে। এখন এগুলা কিভাবে লিখতে হয় সেটাও আছে আর কি। কবি বলেছেন 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই। 7টা রঙের মাঝে কবি কিভাবে মিল খুঁজে পাবে, একটার সাথে একটা মিল নেই। আর কি বলছে, জানি না কো কেমন করে কি দিয়ে সাজাই, আর মিল না থাকলে সাজাবে কিভাবে। তবে কেউ কেউ সাজাইছে, রং ধনুটা সাজানো আছে প্রথমে বেগুনি রং দিয়ে, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লালটা আবার সবার শেষে, ঠিক আছে। এটা হলো রং ধনুতে। আর আমাদের সাহিত্যের মধ্যে প্রথমে হচ্ছে কবিতা, তারপর হচ্ছে নাটক, ঠিক আছে। এখন কবিতা কি ছন্দবদ্ধ ভাষায় যা লিখতে হয় তাই হচ্ছে কবিতা। যেমন একজন লিখছে আষাঢ় মাস গরু খায় ঘাস, মিলাইছে, মিলাইলে তার কবিতা হয়ে যায় না, ঠিক আছে। অনেকে মনে করে যে মিল হলেই বুঝি কবিতা, যে কোনো কিছু মিলাই দিলেই কবিতা, আসলে বিষয়টা এরকম না। সেখানে কোন একটা বিষয় থাকতে হবে, সেই বিষয়টায় কবির কি থাকতে হবে, চিন্তা ভাবনা, মিল, অন্তমিল একটা থাকতে পারে। এখনকার কবিতায় অবশ্য অনেক কবিতায় অন্তমিল নেই, মানে কোন একটা ভাব সুন্দরভাবে লিখতে পারলে সেটা কবিতা হয়ে যায়, জি স্যার। ঠিক আছে। আর একটা সময় ছিল ভাব তো থাকতে হবে, অন্তমিল থাকতে হবে। অন্তমিল না থাকলে কি হবে না, কবিতা হবে না। জি স্যার। মধ্যযুগ পুরাটাই ছিল কবিতার দখলে। বাংলা সাহিত্যের যে 3টা যুগ, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ, এই 3টা যুগের মধ্যে মধ্যযুগটা পুরাই কবিতা। এই যে গদ্য আমরা পড়তেছি এটা কিন্তু মধ্যযুগে ছিল না, এটা সূচনা হয়েছে আধুনিক যুগে 1801 সালের পরে। একসময় যা লেখা হইতো সব কবিতায় লেখা হতো, কবিতার সুরে সুরে, ঠিক আছে। জি স্যার। হম। এখন অবশ্য কবিতার লাইন লেখা হয় না, এখন গদ্যে আমরা লিখতে পারি।
কবিতা দুই ধরনের, একটা হচ্ছে মহাকাব্য, একটা গীতি কবিতা। এই যেখানে দেওয়া আছে সুন্দর করে। যদি বলা হয় কবিতা কয় ধরনের, তোমরা সেটা লিখবা মহাকাব্য আর গীতি কবিতা। এই যে কবিতার প্রধান দুইটা রূপ ভেদে। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে আন্ডারলাইন করে দিচ্ছি, দেখছো? জি স্যার। হুম, এগুলো আমরা গত ক্লাসে পড়াইছি, ঠিক না? জি স্যার। এখন আমরা পড়বো নাটক। জীবনে তো কম নাটক হইলো না। এই যে স্কুল বন্ধ নিয়েও নাটক হয়, খোলা নিয়ে নাটক হয়, পরীক্ষা নিয়ে নাটক হয়, রাজনীতি নিয়ে নাটক হয়। তাহলে আসলে সব নাটক জায়গায় কি? স্যার নাটক স্যার, মানে সব জায়গায় স্যার বাংলা বিষয় স্যার। হ্যাঁ, তার এখন নাটকের কোনো শেষ নেই। এখন তোমাদের প্রশ্ন আসতে পারবে, এই যে নাটক হয়, নাটকটা আসলে কি? এখন এইখানে লেখক বলেছেন বিশ্ব সাহিত্যে নাটক হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন, মানে সবার আগে নাটকটা লেখা হয়েছে সাহিত্যে আর কি। তাই যদি হয়, একটা সময় তো তোমার গদ্য ছিল না, শুধু কবিতাই ছিল। তাহলে নাটক কি? কবিতায় লেখা হতো? হ্যাঁ, না, কবিতায় আমাদের ফেব্রুয়ারি 6 তারিখে কি স্কুল খুলবে? সম্ভাবনা 50-50। ঠিক আছে, জি স্যার। 20 তারিখে খাওয়ার সম্ভাবনা, ফেব্রুয়ারি সম্ভবত। জি স্যার। যেহেতু 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান, 20শে ফেব্রুয়ারি করে দিতে পারে, কারণ মোটামুটি কমে। জি ঠিক আছে, স্যার। জি স্যার। পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন দেশে করোনার আক্রান্ত হওয়ার পরে 1 বছরের বেশি বন্ধ ছিল না। জি স্যার। একমাত্র বাংলাদেশ তা বাংলাদেশে সব 1 বছর, পসিবল। 13 মাস নাকি 14 মাস যেন বন্ধ ছিল। জি স্যার। 14.5 মাস। হ্যাঁ, 14.5 মাস। তাহলে বোঝো, এর ফলে বাংলাদেশে যে ক্ষতিটা হয়েছে আগামী 10 বছরে সেটাকে ট্যাকেল দিতে পারবে না। কিভাবে? বাংলাদেশের যে একটা শৃঙ্খলা, এটা নষ্ট হয়ে গেছে। জি স্যার। মানুষের যেমন শৃঙ্খলা না থাকলে কোনো কিছুই জীবনে ভালোভাবে ভালো পাওয়া যায় না। থাকে না। যেমন যে ছেলেটা ক্লাস 1-এ ছিল, সে ছেলেটা ক্লাস 3-তে উঠছে, সে সুগঠিত হয় নাই, ফলে কি তার ফাউন্ডেশনে দুর্বল হয়ে গেছে। জি স্যার। ওই ছেলেটা যখন ভবিষ্যতে আত্মনির্ভর বা নিজের পায়ে দাঁড়াবে, তখন সে জাতির জন্য কিছু বয়ে আনবে না। জি স্যার। কিছু ছেলেরা কি করেছে, লেখাপড়া বাদ দিয়ে এখানে সেখানে ঘুরছে, গেম খেলছে, কিশোর গ্যাং। তার মানে দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য এই স্কুল বন্ধ হওয়াটা এক ধরনের দায়। জি স্যার। মেয়েদের ক্ষেত্রে গ্রামের অধিকাংশ মেয়েদের যাদের বয়স 15 বা 14, 18, এদের বিয়ে তাদের হয়ে বিয়ে গেছে। হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, আমি কয়েকদিন আগে স্যার সংবাদে দেখছি স্যার, স্কুল বন্ধ দেখে স্যার বিয়ে তাহলে হয়ে দেখো, গেছে। অনেকে মনে করতে পারে স্কুল বন্ধ থাকলে কি হবে। স্কুল বন্ধ থাকলে এটা জাতির উপর একটা বিশাল প্রভাব ফেলবে। এটা এখন খালি চোখে না দেখা গেলেও জাতের মাথায় বুদ্ধি আছে, তারা ঠিকই বুঝতে পারবে। জি স্যার। আর যাদের মাথা ভর্তি গোবর, তারা বুঝবে না। জি স্যার। তারা বলে স্কুল বন্ধ থাকলে কি হয়, কিচ্ছু হয় না, ব্যবসা বাণিজ্য তো চলতেছে। ঠিক আছে, বুঝবে না এটা যে দেশের জন্য কত ক্ষতি, এটা জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। এই বোঝা বহন করার শক্তি পরবর্তীতে ওদের থাকবে না। ঠিক আছে, এখনই তো মনে করো পুরান ঢাকায় পুলিশ কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। যদি স্কুল খোলা থাকতো, তাহলে শিক্ষার্থীরা এটা করতে পারতো না। পারতো না। কারণ হচ্ছে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। জি স্যার। ঠিক আছে, ইংলিশে বলা হয় an idle brain is devil's workshop। মানে হচ্ছে তোমার যদি কোনো কাজ না থাকে, নেই কাজ তো খই ভাস, এরকম একটা ব্যবস্থা। জি স্যার। কাজ না থাকলে মানুষের শয়তানে কামড়ায়। ঠিক আছে, এরকম। সেই জন্য মানুষকে কি করতে হবে? কাজ করতে হবে। যে কোনো ক্রিয়েটিভ কাজ করলে মানুষের চিন্তা ভাবনা উন্নত হয়। যে জমিতে ফসল হয় না, সে জমিতে আগাছা জন্মে, জানো তো? জি স্যার। যে জমিতে ফসল হয় না, যত্ন করা যায় না, অযত্ন থাকে, সে জমি জঙ্গলে ভরে যায়। তেমনি যে জাতিকে শিক্ষাদান করা হয় না, শুরু থেকে পাঠদান করে না,
সে জাতির অলস মস্তিষ্ক কি করে, একটা শয়তানের কারখানা গড়ে তোলে, সেখানে শয়তান জন্ম নেয়, পরে সেই শয়তান গুলা কি মানুষের কাল হয়ে দাঁড়ায়। জি স্যার। যেমন আমাদের সমাজে যে কিশোর গ্যাং, কিশোর শব্দটা কত কোমল, কত মিষ্টি, এর সাথে যখন গ্যাং শব্দটা যুক্ত হয়েছে তখনই মনে হয়েছে একটা ভয়াবহ অবস্থা। ওইখান থেকে বের হওয়ার চেষ্টা আমাদের চলতেছে স্কুল খুলে দিয়ে, ঠিক আছে। জি স্যার। তাদেরকে, তোমরা যদি একটা প্রবাদ আছে, কোন জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে ওই জাতির লাইব্রেরি এবং বই খাতা সব ধ্বংস করে দাও, বা স্কুল কলেজ গুলো বন্ধ করে দাও। জি স্যার। জাতি এমনি শেষ হয়ে যাবে, ঠিক আছে, কারো শেষ করা লাগবে না। আচ্ছা দেখো, এখন বিশ্ব সাহিত্যে সর্বপ্রাচীন আছে নাটক। এখন নাটকটা কি? নাটক হচ্ছে দৃশ্য কাব্য, সংস্কৃতিতে বলা হয়তো দৃশ্য কাব্য, যেহেতু সেই সময় কবিতা ছাড়া আর কিছু ছিল না, ঠিক আছে। জি স্যার। এখন তো গদ্য এসেছে। এখন দৃশ্য এবং সংলাপ এর মাধ্যমে কোনো একটা বিষয়কে দর্শকের সামনে তুলে ধরা, ঠিক আছে। মনে করো দেশে কিশোর গ্যাং এর জন্ম হয়েছে, এই বিষয়টা তোমরা কি করলা, সংলাপের মাধ্যমে, দৃশ্য মানে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা মঞ্চে। জি স্যার। নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ, ঠিক আছে। নাটকের উদ্দেশ্য আছে দর্শকের কি করা, জাগ্রত মনোরঞ্জন করা। করা। হ্যাঁ, অনেকটা মনোরঞ্জন, দর্শকের মাথার মধ্যে বিষয়টা ঢুকিয়ে দেওয়া ভালোভাবে ঢুকিয়ে দেওয়া। এবং তার মাধ্যমে দর্শককে আনন্দ। জি স্যার। পাঠক কিন্তু না, পাঠক বর্তমানে পাঠ করে, ঠিক আছে, ওকে। এখন এইভাবে সমাজকে প্রভাবিত করে, জাতিকে প্রভাবিত করে, কি করে, তাদের মনোজগতে কি করা, বিচরণ করা, ঠিক আছে। সংস্কৃত অলংকারবিদ, একসময় এক ধরনের অলংকারবিদ ছিল সংস্কৃত। এখন বাংলাদেশে অনেক অলংকারবিদ আছে, সংস্কৃত অলংকারবিদের আমাদের কোনো দরকার হয় না, আমরা বুঝতে পারি তাদের কাজ অনেক কি কিছু। স্যার? তাদের কাজ ছিল কোনো বিষয় নিয়ে গবেষণা করা, জানানো কিভাবে কি হবে। এটা তো সায়েন্টিস্টরা করে। এটা কি সায়েন্টিস্ট? সায়েন্টিস্টরা করে আছে উদ্ভব করে, কিন্তু সাহিত্যে অলংকারবিদের একটা বিশাল দরকার, জি স্যার। ঠিক আছে। জীবনটাকে উপভোগ করার ক্ষেত্রে এই যে যে অলংকারবিদ, তাদের কিন্তু একটা ভূমিকা আছে, ঠিক আছে। এখন নাটক যে দুই ধরনের, সেটা তো আমরা এখন রেডিওতে আগে নাটক শুনতাম, সেটা দেখতে পেতাম না, সেখানে শুধু সংলাপ ছিল। জি স্যার। এখন আমরা নাটকটাকে প্যাকেজ হিসেবে পেয়ে গেছি, একদম প্যাকেজ মানে প্যাকেট করা, রেডি করা, একটা সিডিতে উপস্থাপন করা। স্যার সিডিও লাগে না স্যার, একটা মোবাইল হ্যাঁ, স্যার চলে। হ্যাঁ, কম্প্যাক্ট ডিস্কের মধ্যে বা মেমোরির মধ্যে বা ইউটিউব কোন একটা টিউবের ভিতরে সেটা ঢুকিয়ে দেওয়া। টিউব, আমরা তো আগে টিউবের মধ্যে কি ঢুকাইতাম, টিউবের মধ্যে থাকতো পেস্ট, পানি, ঠিক আছে, ট্যাপ, এটা এক ধরনের টিউব। এখন টিউবের মধ্যে নাটক ঢুকাই দিছে, টিউবের মধ্যে গান ঢুকিয়ে দিছে, এই টিউবের নাম হচ্ছে ইউটিউব, ঠিক আছে। টিউবে সব পাওয়া যায়। এই টিউবটা যে কত বড় এটা কল্পনা করা যাবে না, বিশাল, ঠিক আছে। তারপরে এই টিউবটা কিন্তু ভালোই ছিল, টিউবের মধ্যে কিছু খারাপ জিনিস ঢুকে গেছে। জি স্যার। টিউব ঝাড়া দিলে ভালোর সাথে কিছু মন্দ জিনিসও বের হয়ে যায়। যেমন আমাদের বাজারে ধান কিনতে পাওয়া যায়, চাল কিনতে পাওয়া যায়। বাজার থেকে তুমি যদি এক বস্তা চাল কিনে নিয়ে আসো, সেই চালের মধ্যে কিছু পাথর পাওয়া যাবে, কিছু মরা চালও পাওয়া যায়, জি স্যার। ঠিক আছে। তবে মিনিকেট নামে একটা চাল আছে, এই চালে কখনো পাথর থাকে না, জি স্যার। চালের মধ্যে মরা চালও থাকে না। জি স্যার। আবার এই চালটা কিন্তু শরীরের জন্য ততটা উপকারী না। কেন স্যার? এটা হচ্ছে তোমার BR-28, ঠিক আছে। জি স্যার। এটাকে সাইজ করে মেশিন দিয়ে ছোট করে এটা মিনিকেট বানানো হয়েছে। এই চাল খেলে বুদ্ধি বিবেক জাগ্রত হয় না। জি স্যার। মিনিকেট চাল খেতে টেস্ট, কিন্তু এতে মানসিক বিকাশ হয় না, জি স্যার। ঠিক তো আছে। তাহলে মানসিক যেটা স্যার মানবিক বিকাশ করে স্যার, সেটাকে স্যার ভালো করুক স্যার, তাহলেই তো হয় স্যার। হ্যাঁ, তোমরা মিনিকেট চাল খাবা না, যে তোমরা চালে স্যার মোটা একটু চালের, পাথর টাথর দেয়, মানে মোটা চাল আর কি। হ্যাঁ, দুই একটা পাথর থাকলে সমস্যা নেই, পাথর হজম করে ফেলবা,
জি স্যার, বা পাথর বেছে খাবা, জি স্যার, ঠিক আছে? জি স্যার, ওইটাই, তাহলে তোমাদের কি মানসিক বুদ্ধি বিকাশ ঘটবে। দেখবে অনেক ছেলেরা হাবলা টাইপের হয়, ক্যাবলা টাইপের হয়, ভ্যাবলা টাইপের হয়, এই সমস্ত চাল খেয়ে এই অবস্থা, ঠিক আছে? এর শরীরের বৃদ্ধি ঘটায় কিন্তু মানসিক বৃদ্ধি ঘটায় না। তাহলে কি তারা দাঁত বাইর করে হাসে, কোনো কিছু বোঝে না, হাসে শুধু, হুদাই শুধু হাসে, হুদা, জি স্যার, ঠিক আছে? তাহলে নাটকের উদ্দেশ্য হচ্ছে তোমার দৃশ্য কাব্যের মাধ্যমে মানুষকে অভিনয় করে দর্শকের কি করা, দৃষ্টি আকর্ষণ করা এবং কোন একটা বিষয় সম্পর্কে জানানো। সেখানে অভিনয় এবং সংলাপের মাধ্যমে কেন জানায়, যাতে সহজে বুঝতে পারে। জি স্যার, নাটকের 5টা অঙ্ক থাকে, মানে 5টা ভাগ থাকবে নাটক। কেউ যদি নাটক লিখতে চাও 5টা অংশ থাকবে। এক হচ্ছে প্রারম্ভ, প্রারম্ভ মানে হচ্ছে শুরু, কিভাবে শুরু করবা। নবাব সিরাজদৌল্লা নাটকে প্রথম অঙ্ক কি ছিল, দৃশ্য, প্রথম দৃশ্য ছিল যে সেনাপতি যুদ্ধের খবর কি, এটা ছিল প্রথম ডায়লগ, ঠিক আছে? জি স্যার, এখন অনেকে ট্রোল করে লেখে যে মহারাজ জয় যদি না হয় পরাজয় অবশ্যম্ভাবী। আসলে এরকম না, জয় না হলে তো পরাজয় হবেই, এটা তো জানা কথা, ঠিক আছে? এখন ওখানে বলা ছিল ম্যাচ ড্র বাংলা তো হইতে বিহার, পারে স্যার। হুম স্যার এমনি তো যুদ্ধ তো স্যার ড্র হইতে পারে স্যার। হুম সন্ধি হয়, যুদ্ধে কোনো ড্র হয় না, জি স্যার, ঠিক মানে আছে? হার মেনে নেওয়া। বাংলা বিহার উড়িষ্যা নবাব, নবাব আলীবর্দী খান, আমি তোমার শেষ আদেশ ভুলিনি। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তুমি কি দিবে না, প্রশ্রয় দিবে না, এরকম আর কি নাটকের ডায়লগ। যে কোনো তোমাদের মধ্যে অনেকে দু একজন আছে যারা নাটক রচনা করে, নাটিকা রচনা করে, আমি এর আগে দেখেছিলাম, কেউ কেউ ভালো পারে। সেই না এখনকার নাটকগুলো অনেক পরিবর্তন এসেছে, এরকম 5টা কি অংশ থাকে না। একটা অংশে বা একাঙ্কিকা নাটক আছে, কবর নাটকটা একাঙ্কিকা নাটক। মুনীর চৌধুরীর যে কবর নাটক সেটা একাঙ্কিকা, একটা অংশ, এখানে 5টা আছে। প্রারম্ভের পর প্রবাহ, শুরুর পরে এটা সামনের দিকে এগিয়ে যাওয়া আর কি। তারপর উৎকর্ষ, নাটকটা একটা যে উদ্দেশ্য রচিত হয়েছে সেটার দিকে এগিয়ে যাচ্ছে। গ্রন্থিমোচন, নাটকের যে উদ্দেশ্য তার দিকে যাচ্ছে। উপসংহার, নাটকের যে উদ্দেশ্য রচিত হয়েছে সেটা কি হয়েছে, শেষ হলো আর কি। স্যার 35 জন হয়ে গেছে স্যার, আমি অ্যাবসেন্ট রোলটা উঠাইনি স্যার। উঠিয়ে ফেলো। আর স্যার, স্যারের উৎকর্ষটা কি? কি বলো যে তোমার নেটওয়ার্কের সমস্যা, বলো, আবার বলো। স্যার আমি বললাম যে এখানে 3 নাম্বারটা আছে না, উৎকর্ষ, এটা কি? ক্লাইম্যাক্স? উৎকর্ষ মানে হচ্ছে বিকাশ, নাটক পরিণতির দিকে যাওয়া, ঠিক আছে? মনে করো কিশোর গ্যাং নিয়ে একটা নাটক শুরু হইলো, তারা পরিকল্পনা করতেছে কিভাবে এলাকায় একটু মাতুব্বরি করা যায়। মনে করো কয়েকজন একসাথে হয়েছে, বলে কি দেখ আমাদের এলাকায় বাইরের পোলাপান এসে হাঁটাচলা করে, আমাদেরকে পাত্তাও দেয় না, এটা কি সয় বল? নো আমরা স্যার। হচ্ছি এই এলাকার শেড, জি আমরা স্যার, হচ্ছি এই এলাকার শেড, জি স্যার, মানিক রংবাজ আমরা। জি স্যার, মাটি কাটা থেকে এখানে সে পোলাপান কি করে, তাফালিং করে, এটা কি সহ্য হয়? নো স্যার, এই মিলে করলো কি 10-12 জন মিলে একটা গ্যাং তৈরি করলো, ঠিক আছে? এই যে যে চিন্তা ভাবনা, এটা হচ্ছে প্রারম্ভ। আর হচ্ছে তোমার যে গ্যাং তৈরি করে ফেললো, এটা হচ্ছে প্রবাহ, ঠিক আছে? জি স্যার, এরপরে রাস্তাঘাটে রংবাজি শুরু করলো, এটা হচ্ছে উৎকর্ষ, ঠিক আছে? এরপরে একটা পিঠে হাড্ডি গুড্ডি ভেঙে এক করে দিল, এটা হলো গ্রন্থিমোচন। এরপরে জেলখানায় গেল, এটা হলো উপসংহার, ঠিক আছে? বুঝতে ইয়েস পারছো? স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এরপরে জেলখানার মধ্যে দিয়ে বার্তা দিল কি, যে আইন শৃঙ্খলা বা দেশের পরিস্থিতি, অপরাধ করলে কি অপরাধের যে শাস্তি, এটাই হচ্ছে উপসংহার বা কনক্লুশন, ঠিক আছে? এই বুঝতে পারছো যে কোনটা কি? জি স্যার। ঠিক স্যার। আবার জানি এগুলো শুরু করে দিও না, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। না স্যার, আমরা তো স্যার আমরা উদাহরণ না দিচ্ছি স্যার, স্যার। হ্যাঁ, এক্সাম্পল ইজ অলওয়েজ এক্সাম্পল। জি স্যার, হ্যাঁ,
এখন তোমরা শুধু চিন্তা ভাবনা করবা যে এই জিনিসগুলো সমাজে আসে, এখান থেকে কিভাবে বের হওয়া যায়। ঠিক আছে? ওই দিন রাজশাহী ইউনিভার্সিটিতে কতগুলো আন্দোলন করতেছে। জি স্যার। করতেছে, আন্দোলন করে কি তাদের জীবনে কেন প্রেম আসে না। এখন একটা ছেলে 8-10টা প্রেম করতেছে, এটা আমি দেখছি ইউটিউবে বা ভিডিওতে। 8-10টা প্রেম করতেছে, আর একটা ছেলে একটাও করতে পারতেছে না। এগুলো ঠিক কোনো আছে? আন্দোলন হলো স্যার? না, এই কয়েকদিন না একটু হালকা পাতলা আন্দোলন। এখন আমার কথা, এখন বলছে এইখান থেকে ছেলেরা ভাবতেছে এইখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি। আমি বলছি পড়ালেখা করো, বেশি করে বই পড়ো, এগুলা মাথা থেকে এমনি বেরিয়ে যাবে। তোমার কোনো কাজ নাই, কাম নাই, তুমি তোমার এই জন্য মাথায় এগুলো ঢোকে। জি স্যার। ওই যে অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। বুঝতে পারছো? জি স্যার। এই যে আমরা দেখেছি স্কুলে ক্লাসে বসে, যারা পিছনের বেঞ্চে বসে, তারা স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতে পায় না বা ভালো করে শুনতে পায় না। ফলে কি করে, পিছনে বসে বসে শয়তানি বুদ্ধি করে। ওরা চিমটি- স্যার ওরা আমরা তো চিমটি দেয়, শুনতে পাই স্যার। ওকে চিমটি দেয়, ওগুলাই তো শয়তান আসলে স্যার, হ্যাঁ ওরে খোঁচা নিষেধ দেয়, অভিভাবক। এগুলা। ঠিক আছে? আবার অনেকে বলে পিছনের বেঞ্চে নাকি লিজেন্ডরা বসে, যত সব ফালতু কথা। দুই একজন আমি ছেলে তো পিছনে, পাঁচ বছর। স্যার একদম ঠিক, আমরা ফার্স্ট বেঞ্চে শোনো, আমরা দুই সব একজন ফার্স্ট ছেলে বেঞ্চে। দুই একজন ছেলে পিছনে ভালো থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তার মানে এই নয় যে পিছনে লিজেন্ডরা বসে সব গিয়ে পিছনে বসবে, এটা না। ঠিক আছে? দুই একজন থাকতে পারে। এখন দেখো, নাটক পরিণতির দিকে বিচার করলে নাটক হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ট্রাজেডি, একটা হচ্ছে কমেডি, আর একটা হচ্ছে প্রহসন। ট্রাজেডি হচ্ছে বিয়োগান্ত নাটক, যে নাটকে কেউ মারা যাবে, কষ্ট পাবে। ঠিক আছে? নাটকের যে মূল চরিত্র, তার কি, তার হচ্ছে কঠিন পরিণতি। যেমন সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লার কি মৃত্যু। জি স্যার। ঠিক আছে? এইটা আছে। তারপরে কমেডি নাটক হচ্ছে মিলনান্তক, যে নাটকে নায়ক নায়িকার মিল হবে, এটা হচ্ছে কমেডি নাটক। ঠিক আছে? জি স্যার। আর প্রহসন, এটা হচ্ছে ফার্স। এই নাটকে আছে কোন একটা বিষয়কে ট্রোল করে জাতিকে শিক্ষাদান করে নাটক তৈরি করা হয়। জি স্যার। ঠিক আছে? এর মধ্যে ট্র্যাজেডি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নাটক। ট্র্যাজেডির ভিতরে 2টা অংশ থাকে, একটা হচ্ছে প্লট, একটা হচ্ছে চরিত্র। আছে। এখন গ্রিক দার্শনিকরা এই সমস্ত নাটক নিয়ে বহুত গবেষণা করছে, কারণ নাটকের উৎপত্তি স্থল আছে গ্রিক। প্রাচীন ভারতেও অনেক নাটক হয়েছে, সেগুলা দর্শকদের, অনেকের নাটক দেখে কি অনেক কষ্ট পায়, অনেকে নাটক দেখে কাঁদে, অনেকে নাটক দেখে হাসে। কেন কেন কষ্ট পায়? নাটক দেখে ভাবে, আহারে এই যে কষ্ট, এটা বুঝিস বাস্তব, এরকমই তো হচ্ছে। নাটকটা এমন ভাবে অভিনয় করে, মনে হয় যে সত্যি সত্যি মানুষ মানুষের কষ্টে কাঁদবে, এটা স্বাভাবিক। মানুষের আনন্দে হাসবে, এটাও স্বাভাবিক। আনন্দে আনন্দিত হবে। তবে যাদের মস্তিষ্কে শয়তানি ভরা, তারা কিন্তু অন্যের সুখ দেখতে পারে না, তাদের চোখ টাটায়। অন্যের ভালো কি করে না দেখতে পারে না, আরেকজনের ভালো দেখলে চুলকানি শুরু হয়ে যায়। এরকমও সমাজে এক শ্রেণীর লোক আছে, জি স্যার। জি স্যার। অন্যের ভালো দেখলে কি হয়, চুলকানি শুরু হয়, অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জির ট্যাবলেট খাওয়াইলেও তাদের সেই অ্যালার্জি কমে না। এটার ওষুধ একমাত্র পরিবার। পরিবার থেকে যে ডোজ দেওয়া হবে ওইটাই আসল জি স্যার। পারিবারিক শিক্ষা। বাবা মা শিখাবে যে তুমি কি করবে না, অন্যের দুঃখে হাসবা না, অন্যের দুঃখে কাঁদবা, শুধু অন্যকে সহযোগিতা করবা। কিন্তু বাবা মা চিন্তা করবে, দরকার নেই দরকার নেই, তুমি শুধু লেখাপড়া করো, তোমার অন্যের বিষয়ে ভাবার কোনো দরকার নেই। একজন বলতেছে, মা আমাদের ক্লাসের একটা ছেলে খুবই অসুস্থ, ওকে হসপিটালে আমরা দেখতে যাব। বলে, না না না, কোনো দরকার নেই, তোমার পরীক্ষা, তুমি পড়ো। তাহলে এইখান থেকে মানবিকতা বোধ, মানবীয় গুণাবলী কিভাবে শিখবে যদি পরিবার থেকে? আবার অনেক অভিভাবক আছে বলে, ঠিক আছে যাও তোমার বন্ধুকে দেখে আসো। অনেকে বলে, এই তোমার যে বন্ধু অসুস্থ হইলো কয়েকদিন আগে, তুমি কি তার খোঁজ নিয়েছো? অনেক গার্ডিয়ান বলে।
বলে তুমি তো অনেক স্বার্থপর হয়ে যাচ্ছ, তোমাকে কি হতে হবে, মানবীয় গুণাবলীর অধিকার হতে হবে। এত লেখাপড়া করে কি হবে যদি তুমি মানুষই না হও? লেখাপড়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানবীয় গুণাবলী অর্জন করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, ঠিক আছে, এবং সেই প্রতিষ্ঠা কি করা, জাতীয় জীবনে কাজে লাগানো, ঠিক আছে। তাহলে নাটকের কাজ হচ্ছে সমাজের যে অসঙ্গতি স্যার এগুলো আপনি তুলে কি ধরা। কমার্সের স্যার ক্লাস নেন নাকি স্যার? এখনো স্যার আবার কমার্সের স্টুডেন্ট আসছে। কমার্স স্টুডেন্ট আসলে মজা পায় ক্লাস ছিল, বুঝছো, তারা কমার্সের কঠিন সাবজেক্ট হিসাব বিজ্ঞান নাকি তাদের মাথায় ঢোকে না, হিসাব বিজ্ঞানের হিসাবই মিলাইতে পারে না। আচ্ছা স্যার, এই জন্য স্যার আসছে। আচ্ছা এই জন্য আবিদুর রহমান, জি স্যার। সে খুব স্যার গোলের সায়েন্স মধ্যে ইজ অলওয়েজ বেস্ট। না সায়েন্স স্যার, নেয় উত্তম। কমার্সের মধ্যে স্যার নলেজই নলেজ, চিনতে পারে। চারিদিকে knowledge। বাংলা ক্লাসের মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। বাংলা ক্লাস নাকি মস্তিষ্ককে কি করে, ঠান্ডা রাখে। জি স্যার। ইয়েস স্যার, ইয়েস বাংলা ক্লাসের বিভিন্ন বিষয়বলি শুনলে নাকি ভিতরে জাগ্রত হয়, মানবিক মূল্যবোধ জাগ্রত হয়, ঠিক আছে। আর মানবিক মূল্যবোধ জাগ্রত করে সে যদি একটা হিসাব বিজ্ঞান ক্লাসের হিসাবটা ঠিক মতো করতে পারে, আমাদের তো কোনো সমস্যা নেই। তোমরা ওকে আবার প্রেজেন্ট ধরে না, ঢুকছে, সমস্যা নেই আছে। যাই হোক। এখন এরিস্টটল কি করছে, বলছে মানব চরিত্রের যে বিষয়ে কৌতুক বা আনন্দ দেয়, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, সেটা হচ্ছে কমেডি, ঠিক আছে। এরিস্টটল আবার একটা ব্যাপার লাগাই দিছে, কমেডি হচ্ছে মিলনাত্মক নাটক, সেখানে আবার এটা। আচ্ছা যাই হোক, আমরা নাটকের একটা শ্রেণী বিভাগ পাই, ক্লাসিক্যাল নাটক মানে ধ্রুপদী নাটক, যেখানে 5টা অঙ্ক থাকবে, একদম লেখক যেভাবে বলছে ওইভাবে। শাস্ত্রীয় মানে বইয়ের মতো করে, বইতে যেভাবে আছে ওইভাবে করলে সেটা আছে ক্লাসিক্যাল। রোমান্টিক নাটক, রোমান্স বোঝো, জি স্যার। অনেকে রোমান্স বলে মনে করে যে প্রেম, আসলে রোমান্স মানে কিন্তু প্রেম না। জি স্যার। রোমান্স স্যার বললেই স্ক্রিন অফ সেটা, হয়ে গেছে স্যার, হ্যাঁ আপনার স্ক্রিন অফ হয়ে গেছে স্যার। হ্যাঁ, স্ক্রিন তো অফ করে দিছি, এখন রোমান্স বুঝাইতে হবে না। আচ্ছা স্যার। এখন তোমরা শোনো, তোমরা মনে করো যে রোমান্স মানে হচ্ছে কোন একটা মেয়ে আসবে, মেয়েটাকে নিয়ে প্রেম করতে হবে, আসলে এরকম না বিষয়টা। রোমান্স হচ্ছে কল্পনা, ইতিহাস এবং কল্পনার সংমিশ্রণকে বলা হয় রোমান্স। মনে রাখবে, ইতিহাস এবং কল্পনা, জি স্যার। জি স্যার। পিছনে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা তুমি ভাবতেছো এবং আনন্দিত হচ্ছে, এটাই হচ্ছে রোমান্স। জি স্যার। এখন পিছনের ঘটনাটা আসলে তোমাদের সাথে ঘটে হচ্ছে ওই যে ওদের সাথে, সমস্যা হলো এইখানে। জি স্যার। পিছনে যে ঘটনাটা ঘটলো সেটা ঘটলো কার সাথে, ওই বিপরীত লিঙ্গের একটা মেয়ের সাথে, এই জন্যই একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে। এখন তুমি স্কুলের ছুটির পরে মইনুর রোড দিয়া বা তুমি ইসে ওই মুসলিম মডার্ন স্কুলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ জি স্যার। আর গান গাচ্ছ, আমি কি জানি আমি পথে হেঁটে যাই, কি জানি একটা গান আছে আমি যদি স্মার্ট হইতাম এটা কিন্তু শুনতে। না, তুমি আসো তাই আমি পথে হেঁটে যাই, এরকম গান গাও। এখন ওগুলো আবার বাসায় গিয়ে কল্পনা করো, তুমি ভাবো এটাই রোমান্স, এটাও রোমান্স হবে। বাট রোমান্স হচ্ছে ইতিহাস এবং কল্পনা, ইতিহাস মানে পিছনে যা ঘটে গেছে এরকম কোন একটা বিষয়, ঠিক আছে। জি স্যার। এরপর আছে কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক প্রহসন, অনেক পদের নাটক আছে। এসব ছাড়াও আরো কিছু নাটক আছে, সেটা হচ্ছে গীতিনাট্য, নৃত্যনাট্য, গানে গানে নাচ, নাচে নাচে গান, ঠিক আছে। যেমন আমাদের একটা স্কুলে একটা ছেলে ছিল, কি জানি নাম ছেলেটার, ওই যে দাঁত একটা ভাঙা, ওর নাম যেন কি, স্যার ছেলে ছিল, একটা ছেলে ছিল। ওইটার নাম, ও নাটক, ও নাচে। ইয়েস স্যার, আমরা চিনতে স্যার, আমরা চিনতে স্যার, নামটা স্যার জানি জিম, না। ও আচ্ছা, স্যার চিনতে পারছি স্যার স্যার। জিম, জিম। জিম জিম জিম, ওই জিম নাচে। তো জিমের একটু সমস্যা আছে, নাচতে নাচতে ও, ওর যে মানবিক যে গুণাবলী, ও যে একটা ছেলে, ছেলেদের যে কিছু বৈশিষ্ট্য আছে এটা হারিয়ে ফেলছে, 30% হারিয়ে ফেলছে। ও মেয়েদের মতো আচরণ করে, আমি ওর একদিন ঝাড়ছি অফিসে। স্যার। ওর জানুয়ারি মাসে স্কুলে আসছে, জানুয়ারি মাসের তোমার কয় তারিখে জানো, 7 তারিখ না 10 তারিখ এরকম একটা তারিখে অফিসিয়াল, ও একটা প্যান্ট পরে আসছে, প্যান্টের জায়গায় জায়গায় ছিঁড়া। আমি বলি এটা কি অবস্থা, তোমার কি প্যান্ট শার্ট নাই? বলে না স্যার, এটা ডিজাইন। আমি বললাম দেখো, স্কুলে আসলে
স্কুলে আসলে ভালো ড্রেস পরে আসতে হবে, স্কুলে আসলে স্কুলের যে ড্রেস এটা পরে আসতে হবে। পরে পরে দেয়নি, ও যে জন্য আসছিল প্রত্যয়নপত্রটা দেয় নাই, বলছে ভালো ড্রেস পরে আসার জন্য। আর ভালো আর কিভাবে আবেদন করবে সেটা আমাকে জিজ্ঞেস করলো, আমি তার কিছু বললাম আর কি। বলে তার নাকি এ প্লাস ছুটে গেছে। আমি তোমার তো এ প্লাস ছুটবেই, তুমি যে লেখাপড়া করো, লেখাপড়া করতে হবে, নাচতে হবে, গাইতে হবে, সবই করতে হবে। ওই যে গান আছে না, হাসতে দেখো গাইতে দেখো একটা গান, ওরকম সবই করতে হবে, অলরাউন্ডার হতে হবে। এখন মেইন কথা বাংলা সাকিব আল নাটকের হাসান হতে হবে। হুম বাংলা নাটকের ক্ষেত্রে যুগান্তকারী প্রতিভা। হতেও পারে না। শোনো, সবচেয়ে বাংলা ভালো নাটক লিখছে সর্বপ্রথম মাইকেল মধুসূদন দত্ত আর দীনবন্ধু মিত্র। জি স্যার। দীনবন্ধু মিত্র যে নীল দর্পণ নাটকটা যখন অভিনয় হয়েছিল, ওই লোকটা পিটাইছিল, বুঝছো? নীল দর্পণ নাটক যখন মঞ্চে অভিনয় করতেছিল, লোকজন মিলে তাকে পিটান শুরু করছে। কেন কেন স্যার? পিটাইছে? নাটকের অভিনয় এতটা সুন্দর, এতটাই বাস্তব, মনে করছে এই মনে আসল সত্যিকার। আসলে ইংরেজরা যে অত্যাচার করছে এটাকে এমন ভাবে ফুটিয়ে তুলেছে, একদম বাস্তব মনে হয়েছিল। স্যার ওই রাস্তার মধ্যে পিটানোর নাটক পরে করতো। ও কিন্তু কষ্ট পায়নি, ও কিন্তু সাকসেসফুল, ও এসেছিল, সে ভাবছে যে আরে আমার নাটক মানে নাটকটা যে একদম সত্যি গেল, এটা কি স্যার স্টেজে করছিল নাকি স্যার রাস্তায় করছিল? স্টেজে করছে, মঞ্চ, ও ঠিক আচ্ছা। আছে। যাত্রার মধ্যে তো হয় এটা। হ্যাঁ, এছাড়া আছে তোমার চন্দ্রগুপ্ত নাটক আছে, ঐতিহাসিক শাহজাহান নাটক আছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু নাটক আছে, রক্তগর্বী, ডাকঘর, অরুপ্রতন, প্রতীকধর্মী, আরো বিভিন্ন টাইপের নাটক আছে, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা আজকে নাটকটা পড়াইলাম, নাটকটা কি আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এগুলা এত ভালো করে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা এটা ভালো করে জানবা। জি স্যার। তা না হইলে আমরা টিভিতে এক ধরনের নাটক দেখছি, আসলে ওগুলা নাটক না, আমার কাছে মনে হয় ওটা ফাইজলামি। ওইটা হচ্ছে তোমার সিরিয়াল, ওইটা হয়ে আছে তোমার প্রামাণ্য চিত্র হয়ে গেছে। দেখছে ভাত খাচ্ছে, চা খাচ্ছে, তারপরে হাসতেছে দাঁত বের করে, তারপরে শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া, তারপরে এই বাড়ির লোক ওই বাড়ির একজন নিয়ে পালিয়ে গেছে, এক সপ্তাহ গেছে আর ফিরে আসে নাই, এগুলা আর কি। এইখান থেকে কোনো message নেই। শুধু বাংলা না, আল্লাহ। বাংলাদেশে ভালো ভালো নাটক বের হয় স্যার। হ্যাঁ, বাংলাদেশে আছে, বাট ওই ভারতীয় সিরিয়াল গুলোর কথা বলছি, এতে কোনো মেসেজ নেই। বাংলাদেশে স্যার আচ্ছা স্যার, নাটক এই যে দেখলে জি স্যার বাংলা হ্যাঁ দেখছি এই কৌশল, এখানে কোনো মেসেজ নেই, এর কোনো প্রারম্ভ নেই, এর কোনো মানে ফিনিশিং নেই। এখান থেকে ভালো যে একটা মেসেজ দিবে কোনো এরকম কিছু কিছু নেই। নেই। স্যার রোমাঞ্চ তো স্যার, রোমাঞ্চ ফ্যামিলি স্যার। না, আমাদের মস্তিষ্কে মনে করো আছে আছে মনে করো উর্বর শক্তি, মস্তিষ্কের মধ্যে ভিটামিন, মনে করো এবিসি, এই জাতীয় মানে যাই থাকুক, মস্তিষ্কে তো ভিটামিন থাকে না, মনে করো উর্বর কিছু আছে, সেইখানে কিছু গোবর ঢুকাই দেওয়া, বুঝছো? সুকৌশলে কিছু গোবর তারা ঢুকিয়ে দিচ্ছে, আর সেই গোবর গুলা কি আমাদের এই সমস্যা তৈরি করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে নাটক পড়াইলাম, তোমরা এই বিষয়টা ভালো করে পড়ো, ওকে স্যার। গোবর তো ঠিক আছে। ফার্টিলাইজার হিসেবে কাজ করে। আর সামনের ক্লাসে আমরা পরবর্তী ধাপ পড়াবো ধীরে ধীরে, ঠিক আছে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, আমাকে অ্যাবসেন্ট গুলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। Recording stopped.